আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসমাউল আলম, সহকারী শিক্ষক ইংরেজি, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়। হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে আমার সুপ্রিয় শিক্ষার্থীদেরকে স্বাগত জানাই। তোমাদের আজকের যে বিষয়টি নিয়ে আমি ক্লাস নিব সেটা ইংলিশের প্যারাগ্রাফ, হাউ টু রাইট এ গুড প্যারাগ্রাফ। আমি ক্লাস নিতে গিয়ে তোমাদের যে বিষয়টি খেয়াল করেছি যে তোমরা এই প্যারাগ্রাফগুলো প্রত্যেকে মুখস্থ করে থাকো। আমি প্রত্যেকেরই খাতা দেখেছি বা তোমাদের বিভিন্ন সময়ে খাতাতে দেখার পর তোমাদের কাছ থেকে প্রশ্ন পেয়েছি, স্যার কীভাবে একটি ভালো প্যারাগ্রাফ লেখা যেতে পারে, কিভাবে আমরা ভালো নাম্বার পাবো। তো গতানুগতিক প্যারাগ্রাফের বাইরে এসে কিভাবে তোমরা একটি ভালো প্যারাগ্রাফ লিখতে পারো, আজকের ক্লাসে সে বিষয়টি নিয়ে আলোচনা থাকবে। তো শুরুতে আমরা আগে জেনে নিই যে একটা ভালো প্যারাগ্রাফের কী কী বৈশিষ্ট্য থাকতে পারে। তো ভালো প্যারাগ্রাফের চারটা বৈশিষ্ট্য থাকতে পারে। একটি হচ্ছে টপিক সেন্টেন্স, নাম্বার টু টপিক রিলেটেড ইনফরমেশন, এবং নাম্বার থ্রি টপিক ইনফরমেশনগুলোকে কোহেরেন্স বজায় রেখে লিখতে হবে। এবং সব শেষে হচ্ছে কনক্লুশন। তাহলে টপিক সেন্টেন্স, topic sentence is very much important for a paragraph and it is the first sentence of the paragraph. প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটাই বলা হয়ে থাকে যে এই টপিক সেন্টেন্স হচ্ছে অনেক সময় পুরো প্যারাগ্রাফের একটা সামারি, প্যারাগ্রাফের ভেতরে কি আছে এটা আমরা বুঝতে পারি এই টপিক সেন্টেন্স দেখে। তাহলে একটা টপিক সেন্টেন্স অবশ্যই টপিক রিলেটেডই হতে হবে, যে বিষয়ে বলা হয়েছে সেই বিষয়ে হতে হবে। আর এরপরে আছে টপিক রিলেটেড ইনফরমেশন। আমি পরবর্তীতে তোমরা যে ইনফরমেশনগুলো দিবে প্যারাগ্রাফকে কেন্দ্র করে সেটা অবশ্যই এই টপিক রিলেটেড, টপিক সেন্টেন্স রিলেটেড এবং টপিক রিলেটেড হতে হবে। আর এই ইনফরমেশনগুলোকে কিভাবে দিবে সেটা হচ্ছে কোহেরেন্স বা ধারাবাহিকতা। এই ধারাবাহিকতা বজায় রেখে এলোমেলোভাবে দিলে হবে না। অনেক সময় অনেকে প্রশ্ন করে, স্যার এই লাইনটা তো ছুটে গিয়েছে, এটাকে আমি পরে লিখে দিলে হবে কিনা। তোমাকে ইয়োর স্কুল সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। ইয়োর স্কুল সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে গেলে তুমি ইয়োর স্কুলের, তোমার স্কুলের নাম কি, স্কুলে কোথায় অবস্থিত, স্কুলটা, স্কুলে কতজন শিক্ষার্থী রয়েছে, কতজন শিক্ষক রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোগত যে বিল্ডিং এটা কেমন রয়েছে বা ক্লাসরুমগুলো কতগুলো রয়েছে, স্কুলের আদার স্টাফ কত রয়েছে, স্কুলে প্লেগ্রাউন্ড আছে কি না। তারপরে তুমি আসবে স্কুলে তোমার শিক্ষকরা কেমন ক্লাস নেয়, তারা ছাত্রদের সঙ্গে কেমন বিহেভ করে, তাদের টিচিং কোয়ালিটি, তাদের একাডেমিক কোয়ালিটি নিয়ে কথা বলবে। পরবর্তীতে স্কুলে কি কি কো কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে সেটা বলতে পারো, স্কুলের একাডেমিক রেজাল্ট নিয়ে বলতে পারো, স্কুলের রেপুটেশন নিয়ে বলতে পারো, এবং সবশেষে স্কুলটাকে নিয়ে তুমি কেন প্রাউড ফিল করো সেটা বলতে পারো। তাহলে এই যে বিষয়গুলো রয়েছে একটার পর একটা ধারাবাহিকতা, এটাই হচ্ছে কোহেরেন্স। তুমি এলোমেলো করে দিলে সে প্যারাগ্রাফ তার সৌন্দর্য হারাবে। এবং সবশেষে একটা ভালো কনক্লুশন দিতে হবে। কনক্লুশন না দিলে প্যারাগ্রাফটা ইনকমপ্লিট মনে হবে, এবং প্যারাগ্রাফটা যদি কনক্লুশন না টানা হয়, প্যারাগ্রাফটা ইনকমপ্লিট থেকে যায়, তাহলে মার্কস পাওয়া যায় না। তাহলে আমরা এই প্যারাগ্রাফের চারটা বৈশিষ্ট্যের আলোকে আমরা দেখি না যে একটা প্যারাগ্রাফে একটি স্টুডেন্ট কয় পৃষ্ঠা লিখলো, প্যারাগ্রাফটার এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করেছে কিনা সেইটাই আমরা খেয়াল করে থাকি। তো এরপর থেকে তোমরা প্যারাগ্রাফ লিখতে গেলে এই চারটা কোয়ালিটি প্যারাগ্রাফের মধ্যে আসছে কিনা সেটা তোমরা একটু ভেবে নিবে। এরপরে দেখো, এই চারটা ক্যারেক্টারিস্টিক্সকে মেনটেন করে লিখতে গিয়ে প্রথমে আমরা একটা বিষয়কে আলোচনা করব, সেটা হচ্ছে আইডিয়া ডেভেলপমেন্ট। এই আইডিয়া ডেভেলপমেন্ট বিষয়টা কি? আইডিয়া ডেভেলপমেন্ট হচ্ছে তোমাকে যদি কখনো কোনো একটা বিষয় দিয়ে দেওয়া হয় যে এই বিষয়ের আলোকে একটা প্যারাগ্রাফ লেখো, তাহলে প্রথমে ওটাকে নিয়ে একটু ভেবে নিতে হবে আমি কি কি লিখবো বা কি কি পড়বো এই প্যারাগ্রাফকে কেন্দ্র করে। প্যারাগ্রাফ লিখতে গিয়ে তোমাকে একটা টপিক দেওয়া হয়েছে, সেই টপিকের কিভাবে তুমি সাজাবে, কি কি লিখবে এর ভেতরে। এর ভেতরে তো তোমাকে তো মাঝে মধ্যে তো দিয়ে দেয় 250 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে, তা আমি কি সব লিখতে পারবো?
লিখতে যদি শুরু করি একদিক থেকে কোনো যদি আইডিয়া ডেভেলপ না করে যদি একটা প্যারাগ্রাফকে লিখতে শুরু করি, তাহলে এটা যেমন শেষ করতে পারবো না, যে 4টা ক্যারেক্টারিস্টিক্সের কথা বললাম সেই 4টা ক্যারেক্টারিস্টিক্স মেনটেনও করতে পারবো না। তাহলে আইডিয়া ডেভেলপমেন্ট হচ্ছে ওই 4টা ক্যারেক্টারিস্টিক্স মেনটেন করার সব থেকে গুরুত্বপূর্ণ একটা ধাপ। তাহলে তোমাকে কীভাবে আইডিয়া ডেভেলপমেন্ট করতে হবে এই নিয়ে লিঙ্গুইস্ট বা ভাষাবিদরা একটা মডেল দাঁড় করিয়েছে, যেভাবে 5টা আইডিয়াকে ডেভেলপ করা যেতে পারে, সেটা হচ্ছে 5WH মডেল। এই 5WH মডেলে কিছু প্রশ্ন যদি করা যায় ওই টপিক রিলেটেড, তাহলে একটা শেপ চলে আসে প্যারাগ্রাফটা কীভাবে লিখবো বা কোন আঙ্গিকে লেখা যাবে। এই মডেলের শুরুতেই 1 নম্বরেই রয়েছে হোয়াট, কি, আমি কি বিষয় নিয়ে লিখব, কি বিষয় নিয়ে লেখা যেতে পারে সেটা আমাকে বলে দিবে। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল তোমাকে বলা হলো যে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, তুমি এবং তোমার পরিবার নিয়ে একটা প্যারাগ্রাফ লেখো। তাহলে তুমি কি লিখবে, সেটার টপিকটা কি হতে হবে পারে, টপিকটা কি দাঁড় করাবে, এটা একটা হচ্ছে হোয়াট। নাম্বার 2 হু, কে, প্যারাগ্রাফের মধ্যে কে কে থাকবে, প্যারাগ্রাফের মধ্যে কে কে থাকবে, ইওর প্যারেন্টস থাকবে, তুমি থাকবে তো বটেই, তোমার পিতামাতা ভাই বোন থাকবে কিনা, তোমার পরিবারে আদার মেম্বার বা গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার থাকে কিনা, এই যে কে কে থাকবে বিষয়টা, সে বিষয়গুলো হচ্ছে হু, তুমি ছোট ছোট করে চিন্তা করে নিলে। 3 নাম্বার হোম, কাকে, কাকে কাকে আনবে। ধরো তোমার প্যারাগ্রাফের মধ্যে অনেকজনই আসবে, অনেক জনকে তুমি পেয়ে গেলে ক্যারেক্টারিস্টিক্স, অনেকগুলো ক্যারেক্টার পেলে, কিন্তু সবাইকে কি তুমি নিয়ে আসবে, কার কথা তুমি বলবে। প্যারাগ্রাফগুলো বিষয়টা হচ্ছে বাস্তব জীবনের মতো না, সব তোমার পরিবারের সব মেম্বারগুলো, ইভেন তোমার পেট বার্ডস, তোমার হোমমেড যারা হোম মেকার রয়েছে, সবাইকেই তুমি চাইলে নিয়ে আসতে পারবে না, কারণ তোমার একটা ওয়ার্ড লিমিটস দেওয়া আছে। তাহলে কাকে কাকে তুমি নিয়ে আসবে এটার একটা চিন্তাও তুমি করে নিলে। তারপরে 4 নম্বরে রয়েছে হোয়াই, কেন, কেন তুমি তাদেরকে নিয়ে আসতে চাও, তাদের ভূমিকাগুলো কি, ঠিক আছে, তারা কি করেন, রোল, ঠিক আছে, রিজন, রিলেশন, এই বিষয়গুলো চলে আসবে। তোমার প্রত্যেকে একে অপরের সম্পর্কগুলো কেমন, কে কাকে হেল্প করো কি না, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার তাদের ভূমিকা কি, পরিবারের ভূমিকা কি, বাবা মায়ের ভূমিকা কি, ভাই বোনদের ভূমিকা কি, এবং ইভেন তোমার ভূমিকা কি তোমার পরিবারে, সে বিষয়গুলো এখানে চলে আসছে। এখানে এটা আমি একটা উদাহরণ, সহজ একটা উদাহরণ নিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য, ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। নাম্বার 5 হোয়েন, কখন, কোন সময় কার কথা লিখবে। এই যে 4টা ক্যারেক্টারিস্টিক্স বলেছিলাম না তোমাদেরকে, কোহেরেন্স বজায় রেখে লিখতে হবে। এই কোহেরেন্স বজায় রেখে লেখার এই ধাপটা হচ্ছে হোয়েন, কে কখন আসবে, প্রথমে কে আসবে, বাবা মা আসবে, বাবা মায়ের পরে কার কথা বলবে, তুমি তোমার ভাই বোনদের কথা বলবে, তোমার গ্র্যান্ড প্যারেন্টসদের কথা বলবে, আদার কোনো রিলেটিভদের কথা বলতে পারো, তোমার ফ্যামিলি ফ্রেন্ড থাকতে পারে তার কথা বলবে। এখন তুমি লিখতে গিয়ে নিশ্চয়ই তোমার ফ্যামিলি ফ্রেন্ডসের কথা সবার আগে বলবে না। এই বিষয়গুলোই হচ্ছে প্রথমে ছক করে আলাদা করে ভেবে নেয়া। এই 5WH এবং সব লাস্টে একটা কোশ্চেন হচ্ছে হাউ, 5W এবং H, কিভাবে, তারা কিভাবে, এই যে তুমি সবগুলো ভেবে নিলে টুকরো টুকরো করে, তোমার এই টপিক রিলেটেড ভাবনাগুলো ভেবে নিলে, যে এই টপিকের ওপরে তোমাকে লিখতে বলা হয়েছে, সেজন্য ছোট ছোট করে চিন্তা করে সাজায় নিলে অনেকগুলো ইনফরমেশন, অনেকগুলো তথ্য এখন তোমার কাছে রেডি। নাও কোয়েশ্চেন হাউ, কিভাবে তুমি লিখবে, সাজাবে কিভাবে, সবগুলো কি একসঙ্গে লিখবে, এই সাজানোটা হচ্ছে কোহেরেন্স, ধারাবাহিকতা। এই সাজাতে গিয়ে তুমি যে বিষয়গুলোকে মাথায় রাখবে সেটা হচ্ছে ওই 4টা ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এখন আমরা দেখি যে আমরা কিভাবে লিখব। ঠিক আছে, তাহলে লিখতে গিয়ে প্রথমে আমরা হট টপিক দিব। টপিকটা কি দিতে পারি, মি অ্যান্ড মাই ফ্যামিলি দিবে, মি অ্যান্ড
মাই ফ্যামিলি, এইটা দিবে নাকি দিবে মাই ফ্যামিলি অ্যান্ড আই। টপিক অনেক রকম হতে পারে, কিন্তু তোমাকে বেস্ট টপিকটা বাছাই করতে হবে যে এটা যেন এই প্যারাগ্রাফের জন্য সবচেয়ে বেস্ট হয়। ঠিক আছে, তাহলে এই টপিক দিয়ে দেওয়ার পরে তোমাকে শুরু করতে হবে। শুরুটা হবে কি, টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্সটা লিখতে গিয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ বিগিনিং। এই অ্যাট্রাকটিভ বিগিনিং কি জিনিস? এটা কিভাবে দেয়া যেতে পারে? তুমি কিভাবে বুঝবে যে তোমার বিগিনিংটা অ্যাট্রাকটিভ হচ্ছে কিনা? তাহলে অ্যাট্রাকটিভ বিগিনিং হতে হলে এটা কি করতে হবে? অ্যামিউজিং দ্য রিডার। এটা রিডারের কাছে যে পড়বে, টিচাররা পড়বে, টিচারের কাছে যেন এটা মনে হয় খুব অ্যামিউজিং, মজার, আনন্দের। সারপ্রাইজিং দ্য রিডার। মাঝে মধ্যে এটা পড়ে আমাদের টিচারদেরকে একটা সারপ্রাইজিং হতে হবে, এমন কোনো ইনফরমেশান এখানে আছে সেই ইনফরমেশানগুলো পড়ে টিচারের কাছে সারপ্রাইজিং মনে হয়েছে। ঠিক আছে, এবং ইনভলভিং, সব লাস্টে ইনভলভিং দ্য রিডার। এই বিষয়গুলো যদি থাকে তো একটা টিচার বা যে কেউ প্যারাগ্রাফ পড়লে প্যারাগ্রাফটা পড়তে বাধ্য, সে একদম পুরো প্যারাগ্রাফটা পড়ে শেষ করবে, তারপর সে ইনভলভ হয়ে গেল। তাহলে এই অ্যাট্রাকটিভ বিগিনিংটা কিভাবে করা যেতে পারে? প্রথমে আমি লিখলাম মি অ্যান্ড মাই ফ্যামিলি, মি অ্যান্ড মাই ফ্যামিলি। লেখার পর প্রথম সেন্টেন্সটা, প্যারাগ্রাফটা, এটা একটা উদাহরণ হিসেবে নিয়েছি, সহজ একটা প্যারাগ্রাফ, আগেই বলেছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এইখানে তুমি স্টার্টিং ফার্স্ট টপিক সেন্টেন্সটা কি দিবে? সবাই তো গতানুগতিক কিছু টপিক সেন্টেন্স দিয়ে থাকবে। কেউ হয়তো বা লিখবে যে দেয়ার আর 5 মেম্বার্স, দেয়ার আর 5 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি। সবার আগে তো এই চিন্তাটাই তো মাথায় আসছে, এই সেন্টেন্সটাই সবার আগে আসছে। অথবা লিখতে পারি মাই ফ্যামিলি কনসিস্ট অফ, মাই ফ্যামিলি consists of dash 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 12 members, 6 members, 7 members. They are my parents, my sisters, my grandparents, my pet animals, etc. etc. তাহলে এইটা গেল একটা কন্টেম্পোরারি আর ট্রেডিশনাল স্টার্টিং। তো এইভাবে যদি তুমি স্টার্টিং করো তো তোমার মনে হবে যে প্যারাগ্রাফের মধ্যে নতুনত্ব কিছু নেই, এবং প্যারাগ্রাফটা তোমাকে এই যে রিডারকে অ্যামিউজিং করছে না, সারপ্রাইজিং করছে না, বা হয়তো বা রিডারকে ইনভলভই করতে পারবে না। হয়তো বা আমরা টিচার অনেক সময় স্কিপ করবে, জাস্ট রাইট দিয়ে দিবে। তো এই ক্ষেত্রে তোমাদেরকে একটু বলি, কিছুই না, অ্যাট্রাকটিভ করার কোনো টেকনিকই নেই, খালি জাস্ট একটু আলাদা করে চিন্তা করতে হবে। ওই যে আইডিয়া ডেভেলপমেন্ট বলেছি, চিন্তা করাটা, সেই চিন্তা করাটা একটু ব্যতিক্রমী করতে হতে পারে। তো এইখানে আমরা কিভাবে শুরু করতে পারি দেখো, লেখা যেতে পারে মাই ফ্যামিলি consists of not only humans but also animals and pets. Let me tell first about the humans. এটা একটা দেখো অ্যাট্রাকটিভ বিগিনিং হয়েছে, একটু ব্যতিক্রমী হয়েছে। ধারাবাহিক গতানুগতিক সবাই যা লেখে তা কিন্তু হয়নি। এইটা গেল একটা বিষয়। আবার বিষয়টাকে সারপ্রাইজিং যদি করতে চাই, যদি একটু মনে হয় কি যে সারপ্রাইজিং করব, তাহলে দেখো লেখা যায়, অবাক হয়ে যাবে আর কি রিডার। মাই ফ্যামিলি ইজ নট মাই ফ্যামিলি। বলছে, বলে কি, আমার পরিবার নয়। ইট ইজ আওয়ার
ফ্যামিলি, এটা আমাদের পরিবার। কেন? consists of 14 members excluding the pet animals। বলছে কি দেখো, আমার পরিবার মানে মাই ফ্যামিলি ইজ নট মাই ফ্যামিলি, আমার পরিবার নয়, ইট ইজ আওয়ার ফ্যামিলি কনসিস্ট অফ 14 মেম্বার, 14 সদস্যের, এবং এক্সক্লুডিং পেট অ্যানিম্যালস বাদেই। তাহলে এটা একটু অবাক হয়ে গেল রিডার পড়ে। তাহলে এই যে পাঠককে বা যে টিচারকে মূল্যায়ন করবে তাকে যে টেনে প্যারাগ্রাফের মধ্যে নিয়ে আসলো, স্যার পড়ে যান আমার প্যারাগ্রাফে কি লিখেছি, এটাই হচ্ছে অ্যাট্রাকটিভ বিগিনিং। এটা করতে পারলে তোমার প্যারাগ্রাফটা ডিফারেন্ট হয়ে গেল। ঠিক আছে, তো এটা গেল মি অ্যান্ড মাই ফ্যামিলি। এখন প্রত্যেকটা প্যারাগ্রাফ, অনেকগুলো প্যারাগ্রাফ রয়েছে, সবগুলো প্যারাগ্রাফকে নিয়ে এভাবে একটু চিন্তা করতে পারতে হবে। যেমন আর একটা উদাহরণ দিই, যেমন যদি বলা হয় এই স্ট্রিট অ্যাক্সিডেন্ট নিয়ে তুমি কি লিখতে পারো। একটা গতানুগতিক ধারা বা গতানুগতিক স্টার্টিং হচ্ছে, সবাই যেটা বলে থাকে যে ইয়েস্টারডে আই স এই স্ট্রিট অ্যাক্সিডেন্ট, গতকাল আমি একটা স্ট্রিট অ্যাক্সিডেন্ট দেখেছিলাম। তো এটা তো গতানুগতিক হয়ে গেল। কিন্তু তুমি যদি চাও তাহলে একটু ভিন্নভাবে বলতে পারো যে I can write better than many other people about the street accidents because I have been in street accident many times and I have been injured but I have not died। আমি এই স্ট্রিট অ্যাক্সিডেন্ট সম্পর্কে অনেক ভালো, অন্যদের চেয়ে অনেক ভালো প্যারাগ্রাফ লিখতে পারবো, কারণ আমি অনেকবার স্ট্রিট অ্যাক্সিডেন্টের মধ্যে ছিলাম এবং অনেকবার ইনজুর্ড, আহত হয়েছি, কিন্তু মরে যায়নি। এরকম করে যদি শুরু করা যায় তাহলে এটা একটা অ্যাট্রাকটিভ বিগিনিং হবে এবং প্যারাগ্রাফটা একটু ভিন্ন মাত্রা পাবে। অথবা যদি সারপ্রাইজিং করতে চাও তো বলতে পারো যে স্ট্রিট অ্যাক্সিডেন্ট এভরি ইয়ার ইন এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট পিপল ডাই 1005 লাস্ট ইয়ার এভাবে শুরু করা যেতে পারে কি যে লাস্ট ইয়ার ইন আওয়ার কান্ট্রি 5000 more than 5000 people died in street accidents which can be died in a serious battle। একটা ভয়াবহ বা খুব ভয়ঙ্কর যুদ্ধে যেমন মানুষ মারা যায়, ঠিক সেভাবে গত বছর 5000 লোক মারা গেছে এই স্ট্রিট অ্যাক্সিডেন্টে। তো এই বিষয়গুলো রয়েছে যে স্টার্টিংটা একটু ব্যতিক্রমী করতে হবে। এই অ্যাট্রাকটিভ বিগিনিং করতে পারলে তোমার প্যারাগ্রাফটার শুরুটা ভালো হবে এবং পরবর্তীতে তুমি সেই প্যারাগ্রাফকে নিয়ে ইনফরমেশন, টপিক রিলেটেড যে ইনফরমেশনগুলো সাজাবে দিবে, সেটা তোমার জন্য সহজ হয়ে যাবে। এই ইনফরমেশনগুলো পরবর্তীতে যেগুলো লিখে যাব সেগুলো ওই তো কোহেরেন্স বজায় রেখে লিখবে একটার পর একটা। কোনো একটা যদি মানে এলোমেলো যেন না হয়, সেজন্য আমাদের প্রথমে যে তোমরা বলো না স্যার এই লাইনটা আমার ছুটে গেছে, পরে লিখলে হবে কি না, এই কাজ তখন হবে না যদি তুমি আগে আইডিয়াটাকে ডেভেলপ করে রাখো কি লিখবে। তুমি প্রত্যেকটা প্যারাগ্রাফেই এখন এইভাবে চিন্তা করবে। এরপরে সব লাস্টে যেটা আসছে কোহেরেন্স বজায় রেখে লিখলে আনফরগেটেবল এন্ডিং, আনফরগেটেবল এন্ডিং। আচ্ছা, এখন প্যারাগ্রাফটা যে শেষ করব, মি অ্যান্ড মাই ফ্যামিলি প্যারাগ্রাফটা আমরা লিখছিলাম উদাহরণস্বরূপ, এটাকে যে শেষ করব কি লিখবে লাস্টে? সবাই একটা গতানুগতিক সেন্টেন্স লিখবে, আই ফিল প্রাউড অফ মাই ফ্যামিলি উই আর ভেরি হ্যাপি ফ্যামিলি, আমরা খুব সুখী পরিবার। তো আমি চাই যে তোমরা এইরকম একটা আনফরগেটেবল এন্ডিং হোক। একটা জিনিস খেয়াল করে দেখো যে এইখানে অ্যাট্রাকটিভ বিগিনিং দিচ্ছি, হ্যাঁ, এবং শেষে আনফরগেটেবল এন্ডিং দিচ্ছি। এটাকে বলা হয় সার্কুলার এন্ডিং। যে এন্ডিংটাতে শুরুর সঙ্গে একটা মিল থাকে। কি ধরনের মিল? স্যার শুরু আর শেষের মধ্যে তো মিল কোথায় থাকবে, মিল পাবো কোথায়? মিলটা হচ্ছে ওই জায়গাতেই যেখানে একটা নাটকীয় বা একটা খুব আকর্ষণীয় তুমি একটা স্টার্টিং দিয়েছিলে এবং শেষ জায়গাতে তুমি এমনভাবে শেষ করবে যেন একটা আবেগের ব্যাপার, আবেগের ছড়াছড়ি হয়ে যায়, যেন কোনো মনে হয় কি যে না এটা তো সত্যি একটা অন্যরকম ব্যাপার। তো কি হতে পারে কি যে লিখতে পারো, to sum up we can say that আমরা এটা বলে শেষ করতে পারি
যে এ ফ্যামিলি ইজ এ heaven. No one can live without a family. পরিবার ছাড়া কেউ বসবাস করতে পারে না। একটা পরিবার হচ্ছে একটা স্বর্গ। if there is no family there is no heaven for he or she, for him or her. তাহলে যদি তোমার পরিবারের, আমি বলছি কি শেষ করতে পারি এই বলে যে এ ফ্যামিলি ইজ এ হেভেন, পরিবার হচ্ছে একটা স্বর্গ। যদি পরিবার ছাড়া কেউ বসবাস করতে পারে না, যদি তার পরিবারই না থাকে, তার কোনো হেভেন নেই। ঠিক আছে, এইভাবে শেষ করলে বেশ এটা মনে হচ্ছে কি যে একটা অন্যরকম ব্যাপার হলো, একটা আনফরগেটেবল এন্ডিং হলো। তো তোমরা সবসময় চেষ্টা করবে একটু ব্যতিক্রমীভাবে চিন্তা করা। হ্যাঁ, এটা একটা কষ্টসাধ্য যে তোমরা মনে করছো সবগুলোই কি এইভাবে করা যায় কিনা, একটু কষ্ট করতে হবে। কষ্ট করে তোমরা যে প্যারাগ্রাফগুলো পড়বে প্রত্যেকটাকে এইভাবে সাজায় নেবে। এর স্টার্টিংটা একটু অন্যরকম করবে, ফিনিশিংটা একটু অন্যরকম হবে, এবং মাঝখানে যেই তথ্যগুলো রয়েছে সেগুলো যে কোহেরেন্স বজায় রেখে আছে কিনা, টপিক রিলেটেড আছে কিনা, এই আঙ্গিকে তোমরা চিন্তা করবে। এই আঙ্গিকে চিন্তা করতে গিয়ে বা এই আঙ্গিকে পড়তে গিয়ে আইডিয়া ডেভেলপমেন্টের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে। যে আইডিয়াগুলো আমরা ডেভেলপ করছি, হ্যাঁ মজার বিষয় হচ্ছে এই আইডিয়া ডেভেলপমেন্টের জায়গা থেকে যে তোমরা এখন যে প্যারাগ্রাফগুলো লেখো, কোয়েশ্চেনে দেওয়া হয় কোয়েশ্চেনিং প্যারাগ্রাফ, যে রাইট এ প্যারাগ্রাফ ফলোয়িং দ্য মানে ইনক্লুডিং দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর যেন প্যারাগ্রাফের মধ্যে থাকে, এই বিষয়টাই এসেছে। ওই প্রশ্নগুলো দেওয়া হচ্ছে একটা ক্লু আকারে, সেই ক্লুটা হচ্ছে তোমার আইডিয়াকে ডেভেলপ করতে সাহায্য করছে, সেটাই হচ্ছে আইডিয়া ডেভেলপমেন্ট প্রসেস। তো এইভাবে প্রথমে ফার্স্ট অফ অল তুমি আইডিয়াকে ডেভেলপ করে নেবে, কী লিখবো, কী টপিকে লিখবো, কীভাবে লিখবো। অনেকগুলো ইনফরমেশন যখন চলে আসবে তখন যে 4টা কোয়ালিটি, টপিক সেন্টেন্স, টপিক রিলেটেড ইনফরমেশন, এবং সেগুলোর ধারাবাহিকতা বজায় রাখবে। এবং এগুলো করতে গিয়ে তুমি শুরুতে একটা অ্যাট্রাকটিভ বিগিনিং দিবে এবং শেষে একটা আনফরগেটেবল এন্ডিং দেবে। এই আনফরগেটেবল এন্ডিং দেওয়ার ক্ষেত্রে আমি কয়েকটা টেকনিক তোমাদেরকে বলে দিচ্ছি। যে ভাষাগুলো, এটা কিছুই না, ভাষাগুলো একটু অন্যরকম হতে পারে। যেমন টু সাম আপ ... we can say that. Number 2, finally we can say that. 3, to speak the truth, সত্য বলতে কি। 4 নাম্বার, it would not be inappropriate, এটা বেঠিক হবে না, if we say that। ঠিক আছে, it would not be appropriate if we say that, আমরা যদি বলি। তারপর আর বলতে পারি কি, in the light of above discussion we can say that, উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, এরকম এটসেট্রা আরও অনেক সেন্টেন্স হতে পারে। আমার এগুলোই যে লিখতে হবে এমন কোনো কথা না, বাট তোমরা সবসময় একটু ভিন্ন আঙ্গিকে চিন্তা করবে। তোমাদের আইডিয়ার যেন ডেভেলপমেন্ট ঘটে সে জায়গা থেকে চিন্তা করতে পারতে হবে, এভাবে যেন একটা প্যারাগ্রাফগুলো লেখা যায়। আশা করি এরপর থেকে তোমরা প্যারাগ্রাফ পড়ার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে তোমরা এই বিষয়গুলোকে মাথায় রেখে পড়বে, যাতে করে তোমরা পরীক্ষায় একটা ভালো নাম্বার পেতে পারো। সর্বোপরি এই প্যারাগ্রাফ রাইটিং শেখার মধ্য দিয়ে তোমরা পরবর্তী জীবনে যেন তোমাদের রাইটিং স্কিলসের দক্ষতা বৃদ্ধি করতে পারো সে প্রত্যাশা থাকলো। করোনাকালে সবারও সুদীর্ঘ জীবন কামনা করছে এবং সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থেকো সবাই।